স্বাগতম, হ্যাপি নিউ ইয়ার জানাই। আমার বন্ধু এখানে বসে আছেন, বয়সে অনেকটাই তরুণ, তাকেও একটা চট করে হ্যাপি নিউ ইয়ার না জানালে, যদিও আমরা অফিসিয়ালি জানিয়েছি, কিন্তু আপনাদের সামনে জানানো বা আপনাদের হয়ে জানানোর মধ্যে একটা বিউটি আছে। সন্দীপ শাস্ত্রী, তোমাকে হ্যাপি নিউ ইয়ার জানাই। একদম হ্যাপি নিউ ইয়ার তোমাকেও, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। প্রথমে সকল গুরুজন সিদ্ধার্থ শ্রী গণেশকে প্রণাম এবং নতুন বছর যাতে আপনাদের শুভ এবং খুব ভালো কাটে এই কামনা করব। ধন্যবাদ। আমি দেখেছি যে তুমি মডার্ন একটা নতুন বছর পড়ে গেল 2026, একদম একদম ইয়ার অফ সান বলা যেতে পারে, একদম নতুন করে শুরু হবে সবকিছু। তো এই বছরটা কাদের, এরকম ধরনের যদি একটা প্রশ্ন করি। 2026-এ কিন্তু আমরা মল মাস পাচ্ছি, মল মাস, এবং সেটা পাচ্ছি জ্যৈষ্ঠ মাস। আচ্ছা, এবার জ্যৈষ্ঠ মাস যদি মল মাস হয়, আমরা প্রত্যেকেই জানি জ্যৈষ্ঠ মানে জ্যেষ্ঠ মানে বড়, তাই না? আমরা এমনিতেই বলি হিন্দুদের ক্ষেত্রে যে জ্যৈষ্ঠ মাসে যদি বিয়ে হয়, বড় ছেলের যেন বা বড় মেয়ের যেন বিয়ে না হয়। তাই তো হয় না, এটা হয় না। এবং মল মাস পড়েছে, তার মানে রবির বছর, রবি হচ্ছে কিন্তু পিতা। তার সুতরাং একটা জিনিস অ্যালার্ট করব, সেটা হচ্ছে যে পিতা বা পিতার বাড়ির আত্মীয়ের সাথে সম্পর্ক, সবার জন্য বলছি এটা, পিতার স্বাস্থ্য কেন্দ্রিক সমস্যা, এগুলো নিয়ে একটু সচেতন থাকাটা ভীষণভাবে প্রয়োজন। তবে একটা সুখবর রয়েছে ভারতের জন্য, ভারতের সাথে আমেরিকার সুমধুর সম্পর্ক হতে চলেছে আগামী দিনে। এটা একটা ইন্ডিকেট করা যায়। আরেকটা জিনিস যেটা হচ্ছে, সেটা হচ্ছে যদি আমরা পরিবর্তনের কথা যদি বলি, পরিবর্তন তো এটাই একটা পরিবর্তন, তার সাথে আরেকটা পরিবর্তন। দেখো একটা জিনিস কি জানো তো, মানে আজকে এটা 2000 সাল পড়ার পর থেকেই আমরা কিন্তু এই পরিবর্তনের হাওয়াটা শুনে আসছি। আজ 25 বছর পেরিয়ে 26 বছর আমরা পড়লাম পরিবর্তন পরিবর্তন পরিবর্তন। আমি যেটা মনে করি 2026 রবির বছর, তো নতুন করে সবকিছু স্টার্ট করা যায়। তাই আপনারা নতুন করে ভাবুন। আমরা প্রত্যেক বছর নতুন বছর পড়ার সঙ্গে সাথে রিজলিউশন নিই, নতুন করে শপথ গ্রহণ করি যে গত বছর এই জিনিসগুলো করলাম না, এবছর এটা বাদ থাক, বা করব না, বা আমার ভুল হয়েছে আমি এটাকে শুধরে নেব। সেই রকমই শুধরানোর জায়গা মন মানসিকতার জায়গা। কারণ এবছরে প্রচুর চাকরি রয়েছে, তাই চাকরির জন্য যারা খুঁজছেন, এটাই একটা পরিবর্তন। আপনি বেকারত্ব ঘুচবে আপনার। আবার বিভিন্ন দিক থেকে আমি একটা জিনিস খুব অ্যালার্ট করব, আমি প্রত্যেকটা এপিসোডেই বলছিলাম, আমি তোমাকেও এই কথাটা, আমাদের অফস্ক্রিন অনেকবার আলোচনা হয়েছে, আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের দিক থেকে কিন্তু ডিস্টার্বের জায়গা রয়েছে। আমি কোনো দল বল নিয়ে কথা বলছি না, মানে আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয়, মানে যেহেতু কেন্দ্রটা হচ্ছে দিল্লি এবং দিল্লিটা প্রপার নর্থের দিক হচ্ছে, একদম পিওরলি নর্থ, এই নর্থের সাইডটা কিন্তু একটু ডিস্টার্ব দেখা যাচ্ছে। একদম একদম ফিনান্সিয়ালি, পলিটিক্যালি এবং জঙ্গিহানা সবটাই হতে পারে। তার মধ্যে তোমার আমাদের কেন্দ্রীয় সরকার, মানে আমি এটা এর আগে আমি এপিসোডে বলেছিলাম সুবর্ণাদির সাথে এবং তোমার সাথে, যে কেন্দ্রীয় সরকারের আয়ত্তে যে আমাদের রাষ্ট্র নেতারা রয়েছেন, তাদের মধ্যে কারোর গুরুতর শারীরিক অবনতি এবং সেখান থেকে পদ ছেড়ে দেওয়া, চলে যাওয়া নয় কিন্তু ছেড়ে দেওয়া, এবং সরকারের একটা চাপ বিভিন্ন স্তরের দিক থেকে কিন্তু আসবে। সেটা পলিটিক্যালি হতে পারে, সেটা আমাদের রাজ্যের জন্যও হতে পারে, আবার চারদিক থেকে, মানে আমি পুরোটাই বললাম যে সংক্ষিপ্তভাবে তার সঙ্গে ইনকানেক্টিং টু দ্যাট, তাতে কি পরিবর্তন? অবশ্যই পরিবর্তন। আমি যে বললাম মানসিকতার পরিবর্তন করতে হবে, কারণ কিছু কিছু মানুষ, না আমি তা বলছি না, আমি বললাম যে কেন্দ্রের থেকে চাপ, সেটা কি এখানে পরিবর্তন এই গোত্রীয় ব্যাপার হতে পারে? অবশ্যই হতে পারে, কেন হবে না? একটা জিনিস তুমি আমাকে বোঝাও, সেটা হচ্ছে খুব বাস্তবিকভাবে একটা মানুষ হিসেবে আমি কথাটা বলছি, এত চাপ পেয়েও, মানে আজকে আমরা যদি দেখি, আমি যদি আজকে রাজ্যের হয়ে কথা বলি, আমি রাজ্যের যে কোনো দলে থাকতে পারি, সেখান থেকে দাঁড়িয়ে একটা খুব বাস্তব কথা, সেটা হচ্ছে এসআইআর নিয়ে একটা চাপ গেল, সেটাকে কিন্তু খুব সুন্দরভাবে উত্তরে দেওয়া গেল, ট্যাকল করে নিয়ে বেরিয়ে গেল একদম। এবং তুমি বোঝো আরজি কর নিয়ে একটা বিশাল বড় ঝামেলা, সেটা নিয়ে পুরোটাই তো ঝামেলাটা ক্লিয়ার, মানে ক্লিয়ার না হলেও সেই মুহূর্তটা তো পেরিয়ে এলো সুন্দরভাবে। এবং সব থেকে বড় ব্যাপারটা ছিল এসএসসি স্ক্যাম, সেটাও গেল। এবং সব থেকে আরেকটা গুড নিউজ যেটা, সেটা আমি কালকেই সোশ্যাল মিডিয়ায় দেখলাম, জানি না এটার মধ্যে সত্যতা আছে কিনা, যে অনেক চিট ফান্ডের টাকা নাকি অনেক কোম্পানি ফেরত দেবে, এবছরই দেবে, এবং সেটার সম্ভাবনাও কিন্তু চার্টে আমরা পেয়েছি 2026-এ। দেখা যাক গ্রহ এখানে কথা বলে। তাহলে আমার যেটা কথা, সেটা হচ্ছে যে ধরো ওয়ার্ল্ড কাপ ক্রিকেট রয়েছে, টি20 ওভারের, সেটাও একটা ভারতের কাছে চাপের ব্যাপার, যে গতবার চ্যাম্পিয়ন হয়েছে, এবার যদি চ্যাম্পিয়ন না হয় নিজের দেশে, তাহলে এটা একটা ধারাবাহিকভাবে হবে যে ভারতে খেললে কোনোদিন চ্যাম্পিয়ন হতে পারবে। সেই একবার ধোনির আমলে যা হয়েছিল, ছেড়ে দাও।
পরের দিকটা যেটা হতে পারে যে অর্থনৈতিক জায়গা গত বছর খারাপ ছিল, তার থেকে বেটার হওয়ার কথা, তুমি তো বলছো যে সেটা হবে। বাঙালির ব্যবসার দিকটা, শেয়ার মার্কেট, শেয়ার মার্কেট, সেটা ভালো। সবশেষটা হচ্ছে কি একটা স্টেবল গভর্নমেন্ট, একদম। সেটা কি পরিবর্তিত? অ্যাকচুয়াল পরিবর্তনের জায়গাটা তুমি যদি বলো না, যে দেখা গেল যে গভর্নমেন্ট চেঞ্জ হবে, এই কথাটা কিন্তু বারবার আমি বলছি না, বাট গভর্নমেন্ট যে ধরনের চাপ ক্রিয়েট হবে, আমি যে কোনো দিক থেকে, সমস্ত গভর্নমেন্টের দিক থেকে বলছি, আমাদের রাজ্য এবং স্টেট, আমি তো আর প্রত্যেকটা রাজ্য নিয়ে আলোচনা করবো না এখানে বসে, কোনো ফায়দা নেই। সেখানে দাঁড়িয়ে এই রাজ্যের দিক থেকে, রাজ্যের যারা রাজ্য শাসক রয়েছেন বা দেশের শাসক রয়েছেন, তাদের মানসিকতা চেঞ্জ হবে, তারা কিছু প্রেফারেবল জিনিস আমাদের জন্য করতে পারে। সেটা তো ভালো। অবশ্যই ভালো, যেরকম জিএসটিটা কমলো অনেকগুলো কিছুতে, তো সেক্ষেত্রে তো আমরা অনেক কিছু বেনিফিট পাচ্ছি। তো সেই বেনিফিটের দিকটা কিন্তু আশা করা যায়। খারাপ দিকও 2026 অনেকগুলো রয়েছে, আলোচনা করব, শুনে নি কেউ আছেন? হ্যাঁ, হ্যালো হ্যালো, না নেই বোধ হয়। হ্যালো, আছে না? আচ্ছা, খারাপ দিক যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার 2026-এ আমরা 2025-এ প্রচুর মৃত্যু পেলাম, শেষ দিন পর্যন্ত মৃত্যু পেলাম, এমনকি আমি 31-এ যদিও থাকি না বাড়িতে, বাইরেই থাকি, এবারও 31-এ যে নিউজটা পেলাম সেটা হচ্ছে যে মানে একটা পরিবারের 3 জন মানুষ একসাথে অ্যাক্সিডেন্টে মারা গেছেন। তো সব থেকে বড় ব্যাপার যেটা, এই মৃত্যুগুলো আমরা প্রচুর পেয়েছি, বাট কম্পারেটিভলি যেটা পুরো বছরটা অ্যানালিসিস করে পাওয়া গেছে, 2024-এ আমরা পেয়েছি প্রচুর অকাল মৃত্যু। আর ইন্ডিয়াটাই ধরে না, একদম না, 2025-এ আমরা যেটা পেলাম, তাই তো বললাম না আমি 24, আচ্ছা 24, আর 25-এর শেষের দিকটা মানে তুমি আফটার ওই সেপ্টেম্বর অক্টোবর অনেক বৃদ্ধ মানুষ মারা গেছে, যদিও গুণীজন, আমি তোমার প্রচুর গুণীজনের কথা বলতে পারি, সেখান থেকে দাঁড়িয়ে লাস্ট বাংলাদেশের এক্স প্রাইম মিনিস্টারও মারা গেলেন। তো সব কিছু মিলিয়ে তারা কিন্তু বৃদ্ধ বা বৃদ্ধা ছিলেন, বা তারা অনেক দিন ধরে মারক রোগে ভুগছিলেন বা শারীরিক অবনতি, অসুস্থ ছিলেন। তো 2026 কিন্তু একটা চ্যালেঞ্জের বছর, কারণ 2026-এ অনেক গুরুজন হানি হবে, আপনারা এটা দেখতে পারবেন প্রত্যেকটা রাশির ক্ষেত্রে বলবো, বিশেষ করে অ্যালার্ট হতে বলবো। হ্যাঁ, কুম্ভ রাশির ক্ষেত্রে কুম্ভ রাশিকে অ্যালার্ট হতে বলবো, বৃশ্চিক রাশিকে অ্যালার্ট হতে বলবো, মিথুন রাশিকে অ্যালার্ট হতে বলবো। এই সমস্ত জায়গা থেকে একটা খারাপ ইন্ডিকেশন, মানে গুরুজনের স্বাস্থ্য অবনতি, স্বাস্থ্যহানি, রং ট্রিটমেন্ট, এমনকি গুরুজন হানি পর্যন্ত হতে পারে, এই রকম একটা সম্ভাবনা পাওয়া যাচ্ছে। খুব মারাত্মক ভালো সময় যদি বলা যায় তাহলে 3টে রাশির ক্ষেত্রে ভালো সময়, একটা তো মেষ, একটা হচ্ছে ধনু, আর একটা হচ্ছে তোমার সিংহ। এই 3টে রাশির মানে একটা লাকিয়েস্ট বছর হতে চলেছে, যেখান থেকে দাঁড়িয়ে আপনারা অনেকগুলো অ্যাচিভমেন্ট যেগুলো জীবনে আটকে ছিল সেগুলোর প্রাপ্তি ঘটবে। এবং আপনারা ভাবছেন হয়তো যে মেষ, সিংহ এবং ধনু, আমি বললাম আমার নিজেরই মেষ বা সিংহ বা ধনু রাশি, কিন্তু আমি কোনো অ্যাচিভমেন্ট পেলাম না এন্ড অফ দ্য ইয়ার। তার মানে আপনার কিন্তু চার্টটা কিন্তু একবার দেখানো দরকার, কারণ চার্ট শুধুমাত্র রাশি নিয়ে কথা বলছি, চন্দ্র নিয়ে কথা বলছি, লগ্ন, বাকি গ্রহরা কোন জায়গায় বসে রয়েছে এটা কিন্তু দেখা উচিত। আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে 2026-এর প্রথম অমাবস্যা, রটন্তী কালী পুজো, এমনকি যেটাকে মৌনী অমাবস্যা বলা হয়, মৌনী, হ্যাঁ 18 তারিখে আছে। এবং এই অমাবস্যাটা অন্যান্য অমাবস্যার মতনই খুব জাগ্রত একটা অমাবস্যা, যেখান থেকে দাঁড়িয়ে আমরা অনেক রকম প্রতিবিধান করতে পারি। এমনিতেই গতকাল সিবিএসসি বোর্ডের পরীক্ষা পিছিয়ে যাচ্ছে, ক্লাস 10 ক্লাস 12 অ্যানাউন্সমেন্ট করা হয়েছে, এবং সেখান থেকে দাঁড়িয়ে আরেকটু সময় পাওয়া গেল। এখনও পর্যন্ত যারা সচেতন হননি, যারা মনে করছেন আপনার সন্তানের প্রতিবিধান লাগবে এডুকেশন ক্যারিয়ারের জন্য, বিয়ে, বিবাহিত লাইফের জন্য, বাস্তু এবং রাশি বা সাড়ে সাতি বা কালসর্পের জন্য, তারা অ্যালার্ট হয়ে যান এবং এই প্রথম বছরের প্রথম অমাবস্যাটাকে কাজে লাগান, দেখবেন রেজাল্ট পাবেন। কেউ আছেন না? ফোন আছে বোধহয়। হ্যালো হ্যালো, বলুন। নমস্কার। নমস্কার। বলুন। হ্যালো, হ্যাঁ শুনছি, বলুন। স্যারকে আর আপনাকে প্রণাম। স্যার, আমি আমার ছেলের সম্পর্কে একটু জানতে চাই। বলুন। ডেট অফ বার্থ বলুন, নামটা কি বলুন? রাহুল মান্না। রাহুল মান্না, মেদিনীপুর নাকি? না, হাওড়া বোধহয়। কোথায় থাকেন? হাওড়া? খড়গপুর। খড়গপুর, মেদিনীপুর।
রাহুল ঠিক আছে। মান্না শুনবো। রাহুল মান্না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডেট অফ বার্থ শুনবো। 14/8/2002, সময় শুনবো। বিকেল 4:10, খড়গপুর। খড়গপুর। বেশ, 1 মিনিট, হরোস্কোপটাই চলে গেছে। আমি আরেকবার শুনবো। 14/10/2002 বললেন, তাই তো? 14/8, স্যার, 14/8, 14/8, আগস্ট মাস, ঠিক 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 ঠিক। আর জন্ম সময় হচ্ছে বিকেল 4:10, 4:10। জন্মস্থান খড়গপুর। 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 জন্মবার ছিল বুধবার, তাই তো? হ্যাঁ স্যার। ধনু লগ্ন, তুলা রাশি, স্বাতী নক্ষত্র, দেবগণ আপনার ছেলের জানা ছিল? জানা ছিল। হ্যাঁ স্যার। বেশ। বৃহস্পতি খুব উচ্চস্থ আর রবি খুবই নিচস্থ। রবি নয়, মঙ্গল খুব নিচস্থ। এই উচ্চস্থ গ্রহ এবং নিচস্থ গ্রহ এই দুটো যখন একসঙ্গে বসে তখন এটাকে আমরা বলি নিজ ভঙ্গ রাজযোগ, ঠিক আছে? এবং আপনার ছেলের ক্ষেত্রে এই নিজভঙ্গ রাজযোগটা ওর অর্থনৈতিক রোজগার, ওর কেরিয়ারের উন্নতি এবং কর্মগত দিক থেকে অনেকটা উঁচু পদে পৌঁছানোর একটা ইঙ্গিত দেয়। কিরকম? কিন্তু আপনার ছেলের অষ্টমে এই রাজযোগটা পেল। অষ্টম স্থান ঘাতক স্থান তৈরি হয়, যেটা হেলথের জায়গা, রং ট্রিটমেন্ট, শরীর নিয়ে ভোগানো, এটার একটা সম্ভাবনা পাচ্ছি। এটা সায়েন্সের চার্ট এবং অবশ্যই টেকনিক্যাল চার্ট। কম্পিউটার রিলেটেড বা ইলেকট্রনিক্স বা কমিউনিকেশন রিলেটেড যদি কোনো রকম পড়াশোনা করে, সেই রিলেটেড পড়াশোনার একটা জায়গা রয়েছে। জন্মস্থান থেকে যতটা দূরে থাকবে ততটা ওর জন্য ভালো। আর অবশ্যই ওর একটু বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজন, এই দুটো জায়গা থেকে সচেতন হতে বলবেন। শেয়ার করুন আপনি। বলুন, এবার আপনি বলুন। হ্যাঁ স্যার, ওর কম্পিউটার নিয়ে পড়াশোনা, ও জাস্ট 25-এ কম্পিউটার সায়েন্স নিয়ে বিটেক কমপ্লিট করেছে। আর চাকরি পেয়েছে? 25 হ্যাঁ স্যার, একটা কোম্পানিতে ঢুকেছে। এই কোথায় করছে? আইটি কোম্পানি? হ্যাঁ, আইটিতে। সেটা কোথায়, মানে অবস্থান করছে কোথায়, সেটা কোথায়? এখন কলকাতাতেই। ও ওই মানে বাড়ি থেকে কলকাতার বাইরে কেন ট্রাই করেনি ও? স্যার, ও তো ক্যাম্পাসিং এ পেয়েছে, Campusing এ পেয়ে গেছে। তাই এটা কি কোনো এটাই বন্ডিং জব ওর? কোনো বন্ড না। রয়েছে? না না না, আচ্ছা, তাহলে ওকে বলুন ও কবে জয়েন করেছে? এই তো স্যার ইয়েতে নভেম্বরে। নভেম্বরে জয়েন করেছে। তাহলে ওকে বলুন 1 বছর এখানে কমপ্লিট করতে। 1 বছর কমপ্লিট করার পর ওকে সুইচ করতে বলুন, কারণ এখনই এই মুহূর্তে কোনো রকম পরিবর্তনের আশা আমি পাচ্ছি না, কোনো রকম ভালো কিছু বেটারমেন্ট পাচ্ছি না। আপনাকে এই আফটার 1 ইয়ার, মানে কমপ্লিট করার পর ওর চাকরিটা আফটার 1 ইয়ার, তারপরে ওকে বলুন চেঞ্জ করতে। এবং অবশ্যই ওকে বলবেন জন্মস্থান থেকে দূরে, খড়গপুর থেকে কলকাতা নয়, এটা দূর বোঝায় না। আপনারা ট্রেনে চাপবেন 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন। আমি দূর বলতে চাইছি মানে স্টেটের বাইরে ওকে যেতে হবে। সাউথের দিকটা ওর জন্য খুব শুভ। এবং ইমিডিয়েটলি আপনি যে জিনিসটা করবেন সেটা হচ্ছে এই যে ঘাতক স্থানে রবি মঙ্গল বৃহস্পতি হলো, ঘাতকে রবি থাকলে ওর বাবার স্বাস্থ্য নিয়ে ডিস্টার্ব যাবে। ঘাতক স্থানে রবি থাকলে ওর মান সম্মান, পদোন্নতি, চাকরির ক্ষেত্রে উন্নতি পেতে সমস্যা ক্রিয়েট করবে। এই দুটো জায়গার একটু রেমেডি করিয়ে নেবেন উইদিন 1 ইয়ার, এই 1 বছরের মধ্যে দেখবেন ভালো হবে, আপনার ছেলে ঠিকঠাক জায়গায় হাঁটছে। ধন্যবাদ, সঙ্গে থাকুন। কাজেই আমরা একটা আক্ষরিক করতে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে ছেলেটি ভালো, ব্রিলিয়েন্ট। এবং সন্দীপ যেটা জানালেন চমৎকারভাবেই বললেন যে টেকনিক্যাল কোর্স, বিজ্ঞানের ছাত্র এবং কম্পিউটার রিলেটেড বা ইলেকট্রনিক্স রিলেটেড, তো কম্পিউটারই আটকালো। ফলে এই যে ধারাবাহিক জায়গাটা, সেটা থেকে উনি কাদের ভালো যাবের মধ্যেই বোধহয় একে রাখলেন। একদম মানে একদম আজকে তো আমাদের কাদের খারাপ যাবে, কাদের ভালো যাবে। একদম একদম। আচ্ছা, ভালো আমি ভালো না কথা, একটুখানি নতুন বছর তো। একটু কবে কোথায় পাওয়া যাবে এটা যদি একটু বলে দিই তাহলে সুবিধা হবে। 4 তারিখ রামপুরহাট, 5 তারিখ বালুরঘাট, এগুলো সব জানুয়ারি। 5ই জানুয়ারি বালুরঘাট, 7ই জানুয়ারি দুর্গাপুর, 8ই জানুয়ারি ব্যারাকপুর, 9ই জানুয়ারি আসানসোল, 10ই জানুয়ারি হাওড়া, 11ই জানুয়ারি বর্ধমান, 12 জানুয়ারি বাঁকুড়া, 16 তারিখ অন্ডাল, 17 তারিখ হাজরা, 19 তারিখ আলিপুরদুয়ার, 20 তারিখ কুচবিহার,
21 তারিখ শিলিগুড়ি, 25 তারিখ সিউড়ি, 28 তারিখ বোলপুর। এই হচ্ছে গিয়ে টোটাল প্রোগ্রাম। এই যে প্রোগ্রামটা রয়েছে এটাকে ফলো করতে হবে আপনাদের। এই হচ্ছে গিয়ে মূল ব্যাপারটা। আর 18 তারিখ তুমি বললে অমাবস্যা, 18 না 19 তারিখ? 18 তারিখ। 18 তারিখ সেটা কি একটা রোববার পড়ছে? 18ই জানুয়ারি। প্রবাবলি সানডে। না, 18 তারিখ রোববার পড়ছে না, হ্যাঁ সানডে। সানডে। আচ্ছা, এবারে আমি যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমি কিছুক্ষণ আগে বললাম যে কর্মগত উন্নতি হবে, প্রচুর চাকরি রয়েছে, শেয়ার মার্কেট ভালো হবে। তো এই সবগুলোই হবে 2026-এই হবে, এই নয় কি জানুয়ারির 1 তারিখ পড়লে 2 তারিখ থেকে ভালো হবে। অপেক্ষা করতে হবে প্রথম 4 মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। এপ্রিলের পর জেনারেলি কি হয়, আমাদের বৈশাখ মাসে রবি তুঙ্গস্থ থাকে মেষ রাশিতে, এবং রবি যখন তুঙ্গস্থ হবেন তখন রবি কিন্তু আসল খেলাটা খেলবেন। এবং সেই সময় থেকে মানে এপ্রিলের পর থেকে আমি বলতে পারি প্রচুর চাকরির সুযোগ থাকছে। এপ্রিলের মধ্যেও রয়েছে, কারণ এখন প্রচুর ভ্যাকেন্সিস বেরিয়েছে। আমার কাছে ভুরি ভুরি ছাত্রছাত্রী বা চাকরি যারা খুঁজছেন তারা আমার কাছে গতকাল একটি মেসেজ পেলাম, একটি ছেলের জয়নিং লেটার এসছে, একটি মেয়ে মেসেজ করলো দুর্গাপুর থেকে, দাদা আমার ফার্স্ট রাউন্ড বেরিয়ে গেছি, রান রয়েছে কনস্টেবলের জন্য চেষ্টা করছে, আমাদের ওয়েস্ট বেঙ্গল কনস্টেবলের জন্য। এরকম প্রচুর আমি লোক দেখছি এবং ফোন আসছে। তবে এপ্রিলের পর থেকে নতুন কর্মের সন্ধান, নতুন কর্মের সুযোগ এবং কর্মগত উন্নতির জায়গা রয়েছে। যারা অনেক দিন ধরে প্রমোশন যাদের আটকে রয়েছে, যারা সুইচ করতে চাইছেন, যারা মনে করছেন যে আপনার ইনক্রিমেন্ট হচ্ছে না, আপনি ইনক্রিমেন্টের জন্য আপনার ম্যানেজারের সাথে কথা বলবেন, বা গভর্নমেন্ট সার্ভিসের জন্য যারা প্রমোশন চাইছেন তাদের যদি কোনো রকম পরীক্ষা হয়, সবটাই চেষ্টা করুন আপনার দিক থেকে। সেটা হচ্ছে আফটার এপ্রিল, 15-16 এপ্রিলের পর থেকে, মানে জাস্ট পয়লা বৈশাখের পর থেকে। আর একটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে শেয়ার মার্কেট। শেয়ার মার্কেট কিন্তু প্রথম 4 মাস ডিস্টার্ব যাবে। তাই এই মুহূর্তেই আমার কথা শোনার পর, আজকে শুনলেন 1 ঘন্টা পর কম্পিউটার নিয়ে বসে গেলেন এবং ইনভেস্টমেন্ট করলেন, তা চলবে না। শেয়ার মার্কেট ইনভেস্টমেন্ট করতে গেলে আফটার এপ্রিল মার্কেটটাকে একটু বুঝুন, মার্কেটটাকে একটু জানুন, তারপরে আপনার ইনভেস্টমেন্ট করুন। কারণ শেয়ারের ক্ষেত্রে কিছু কিছু সাবজেক্টের ওপর কিন্তু বাউন্ডেশন থাকছে এই বছর। কোন কোন সাবজেক্টের ওপর সেইটা জানতে হলে প্রথমত প্রেডিক্ট করতে হবে আপনার হরোস্কোপ, কারণ আপনার হরোস্কোপটা কোন কোন সাবজেক্ট অ্যালাউ করছে এটা জানতে হবে। আচ্ছা, একটা টেকনিক্যাল ফিল্ডের কথা বলি। যারা টেকনিক্যাল রিলেটেড লাইনে রয়েছেন, বিশেষ করে যারা ইলেকট্রিক্যাল লাইনে রয়েছেন, যারা সিভিল লাইনে রয়েছেন, ইলেকট্রনিক্স লাইনে রয়েছেন, আইটি, কম্পিউটার, এআই লাইনে রয়েছেন, যারা মেডিকেল কোর্স করছেন, বিশেষ করে মেডিকেল ওরিয়েন্টেড যে কোনো ধরনের কোর্স হতে পারে, তাদের ক্ষেত্রে এই বছরটা ভালো সুযোগ। আরেকটা জিনিস যেটা হচ্ছে, যারা ফিল্ম বা মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন, বিশেষ করে যারা ক্যামেরার পেছনে মানে টেকনিক্যাল ওরিয়েন্টেড কাজ করেন, যারা ক্যামেরা নিয়ে কাজ করেন, যারা এডিটিংয়ের কাজ করছেন, যারা লেখালেখির কাজ করছেন, স্ক্রিন প্লে করছেন, তাদের ক্ষেত্রে এই বছরটা একটা সুবর্ণ সুযোগ। যারা অনেক দিন ধরে এই লাইনে চেষ্টা করছো, নিজেকে প্রতিষ্ঠা লাভ করাতে পারছো না বা সুযোগ পাচ্ছ না, তারা এই বছর সুযোগ পাবে। অবশ্যই নিজেদেরকে প্রতিষ্ঠা করার ব্যাপারে। একদম। হ্যালো। হ্যালো, নমস্কার। নমস্কার। বলুন। বলছি আমি আমার মেয়ের ব্যাপারে জানতে চাই। বলুন, আপনার মেয়ের নাম কি? সহেলি বিশ্বাস। কোত্থেকে কথা বলছেন? ব্যান্ডেল থেকে। ব্যান্ডেল থেকে। সহেলি বিশ্বাস, ডেট অফ বার্থ? 15 জুন 2000। 15th জুন 2000। সময়? টাইমটা বলবেন। 4:30। সকাল না বিকাল? সকাল সকাল, ভোরবেলা। ভোরবেলা। ডেটটা চেঞ্জ করে বলেছেন তো? হ্যাঁ হ্যাঁ, অটোমেটিক্যালি সকাল 4:30 মানে তো ঠিক আছে। গুড এনাফ। 14 পেরিয়ে হ্যাঁ, 15 হ্যাঁ, হচ্ছে হ্যাঁ, ওটা। আর জন্মস্থান ব্যান্ডেল? হ্যাঁ, চুচুড়া। চুচুড়া, হুগলি। বৃহস্পতিবার ছিল? হ্যাঁ। বৃহস্পতিবার। বৃষলগ্ন, বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্র, দেবগণ আপনার মেয়ের জানা ছিল? হ্যাঁ। বেশ। গ্রহ মোটামুটি সব মার্গী অবস্থাতেই রয়েছে। আচ্ছা, একটা কথা বলি, আপনার এই মেয়ের চার্টের মধ্যে প্রথম যে প্রবলেমটা আমি দেখতে পাচ্ছি, রবি শুক্রযুক্ত হয়ে দাহ্য যোগ সৃষ্টি করলো।
চতুর্থপতি রবি যখন দাহ্য যোগের মধ্যে পড়বে তখন ওর কেরিয়ার মানে অর্থনৈতিক রোজগার করার জায়গা, ক্যারিয়ারের জায়গা, জবের জায়গা আর পাশাপাশি ওর এডুকেশনের জায়গা, পড়াশোনার জায়গা দুটোই কিন্তু ডিস্টার্ব হবে। কোনো ক্ষেত্রে ওর যে লাইন সে লাইন থেকে ও ডিসকানেক্ট হয়ে যাবে, অন্য লাইন নিয়ে ও পড়াশোনা করবে, যেখান থেকে কেরিয়ার পাওয়াটা খুব মুশকিল। জেনারেলি এখানে চার্ট দেখাচ্ছে দুটো লাইন, একটা হচ্ছে যে ম্যানেজমেন্ট, টেকনিক্যাল অথবা মেডিকেল ওরিয়েন্টেড, পিওরলি মেডিকেল নয় কিন্তু মেডিকেল ওরিয়েন্টেড কোনো লাইন নিয়ে যদি ও পড়াশোনা করতো তাহলে ওর জন্য ভালো হতো। আগে আমি পড়াশোনাটা শুনে নিই একটু, তারপর আমি বাকিটা বলছি। ও আসলে ওর গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, পরে এখনো সরকারি চাকরি করতে চাই, তো ওটা নিয়ে পড়ছে আর কি। না, গ্র্যাজুয়েশন ও কি নিয়ে করলো? ও বিএসসি ওতে অনার্স করেছে। সাবজেক্ট কি ছিল? জুলজি নিয়ে। জিওলজি নিয়ে পড়লো। তাহলে বায়ো রিলেটেড সাবজেক্ট নিল কিন্তু ও অনার্স করলো, গ্র্যাজুয়েট করলো, প্লেন মানে ও জেনারেল লাইনে গেল, কিন্তু ও কিন্তু কোনো প্রফেশনাল কোর্স করলো না। আমি আপনাকে দিদিভাই একটা কথা বলবো, মানে এটা আমি আপনাকে রিকোয়েস্ট করছি, সেটা হচ্ছে যে ওর চার্টে দাহ্য যোগটা ওকে কিন্তু কোনোদিনই সরকারি চাকরি পেতে সাহায্য করবে না। তো আপনি ইমিডিয়েট করুন, কারণ হচ্ছে ওর ফেব্রুয়ারি 2029 অবধি ওর কিন্তু টার্গেট টাইম। এই পিরিয়ডের মধ্যে যদি ও কোনো কারণে, এখন দেখুন ও তো গ্র্যাজুয়েশন করেছে, এখন টেকনিক্যাল লাইনে যাওয়াটা সম্ভব নয়, তার থেকে যদি ভালো হয় যদি ও এমবিএ ঢুকে যায় এবং এমবিএটা কমপ্লিট করার পর ও চাকরি খুঁজুক, উইদিন ফেব্রুয়ারি 2029 ও চাকরি পেয়ে যাবে। যদি এর মধ্যে কোনো প্রফেশনাল কোর্স ও না করে, তারপরে 7 বছর কেতুর দশা, ওর জীবনে কিন্তু ক্যারিয়ার রিলেটেড কিছু হবে না। সুতরাং সতর্ক হন এবং আপনি ওকে কোর্সটাকে চেঞ্জ করান, মানসিকতা চেঞ্জ করান, গভর্নমেন্ট থেকে বেরিয়ে প্রাইভেটে ঢুকতে বলুন এবং অবশ্যই সেটা এমবিএ করে তার একটা প্রফেশনাল কোর্স হবে, ওর লড়তে সুবিধা হবে। ধন্যবাদ, সঙ্গে থাকুন। পরিষ্কার বার্তা। আজকের দিনে আমাদের জ্যোতিষ অনুষ্ঠান সেই 2001-2 থেকে আমরা সিটিভিএনে দেখছি যে একটা সেকশন তারা যে খুব গ্রামগঞ্জ থেকে ফোন করছেন এমন না, একদম শহরের মানুষ এবং যথেষ্ট প্রফেশনাল মেজাজেই তারা ফোন করেন যে দেখুন না সরকারি চাকরি আছে কিনা। সরকারি চাকরি কি আপনারা বুঝতে পারছেন না যে ধীরে 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 জিরো হয়ে যাবে, একটাও থাকবে না। আমেরিকা বলুন, ব্রিটেন বলুন, জার্মানি বলুন, আজকে বিদেশের সঙ্গে তো কম্পেয়ার করা হয় আমাদের দেশে, সেখানে কোনো সরকারি চাকরি অ্যাজ সাচ মানে আর্ম ফোর্স ছাড়া কোথাও নেই। বাকি সমস্ত প্রাইভেট সেক্টর বিস্তর পরিশ্রম করতে হয়, বিস্তর টাকা পাওয়া যায়। তো সেই মেন্টালিটি থেকে যদি বাঙালি বেরিয়ে আসতে না পারে তাহলে বিপদ। একদম না, একটা তো এটা, এই যে জায়গাটা তুমি বললাম না, আমি প্রথমেই বললাম যে আমরা নতুন করে সব কিছু শুরু করব এই বছর থেকে, এটা আমরা একটা রেজলিউশন নিতেই পারি এবং এখান থেকে প্রথম চেঞ্জ করতে হবে মানসিকতা। কারণ আপনি আপনার সন্তান ছেলে হোক চাই মেয়ে হোক, আমি যে কোনো লাইন নিয়েও পড়াশোনা করতে পারে, বাট বাঙালির একটা প্রথম চিন্তা হচ্ছে আমি ভালো পড়াশোনা করাবো, গ্র্যাজুয়েট করাবো বা মাস্টার্স করাবো, তারপরেই ওকে সরকারি চাকরি খুঁজতে হবে। আদৌ আপনার সন্তানের চার্টে আছে কিনা, কারণ সময় নষ্ট করে লাভ নেই। তো এই মেয়েটার ক্ষেত্রে কি হলো, গ্র্যাজুয়েট কমপ্লিট করে ওর হাতে রয়েছে 2029 ফেব্রুয়ারি, মানে 3 বছর। এখন যদি ও ক্যাটের জন্য প্রিপারেশান নেয় সেটা লাগবে, সময় লাগবে 1 বছর। এই বছর নভেম্বরে ও ক্যাট দেবে, ডিসেম্বরে রেজাল্ট বেরোবে, ভালো কলেজ যদি ও র্যাঙ্ক পেয়ে গেল, 2027 থেকে ওর কোর্স চালু হবে এবং 2029 গিয়ে ও পাস আউট হচ্ছে। 2029 কখন পাস আউট হচ্ছে? মে এবং জুন মাসে, এবং ক্যাম্পাসিং স্টার্ট হয়ে যাচ্ছে 2029 ও পাস আউট হচ্ছে, 2028 ওর সেপ্টেম্বর অক্টোবর থেকে ক্যাম্পাসিং স্টার্ট হবে। সুতরাং লড়তে হবে, কারণ এই সময়গুলো খুব ভাইটাল। আমাদের হরোস্কোপ অনুযায়ী যখন আমরা একটা সময় বলে দিই এটা আপনার জীবনের গোল্ডেন টাইম, এই সময়টা আপনি লড়ুন, আপনাকে যুদ্ধে সামিল হতে হবে। আমি আপনার চার্ট প্রেডিক্ট করতে পারবো, আমি আপনাকে রেমেডি দিতে পারবো, এর বাইরে আমি আর কিছু করতে পারবো না। যুদ্ধটা লড়তে হবে আপনার নিজেকে। এই মানসিকতাটা তৈরি করুন, 2026 প্রত্যেকের ভালো যাবে যদি আমরা লড়তে শিখি এবং আমরা ওই গড়তে নয় লড়তে হবে এবং ওই পুরনো মানসিকতাকে বাদ দিয়ে নতুনভাবে জীবনকে চালাতে হবে, তাহলেই ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ ভেরি মাচ সন্দীপ শাস্ত্রীকে কৃতজ্ঞতা জানাই। ভারী চমৎকার অনুষ্ঠান, তিনি তো নিয়মিত করেনও, আর ফোনগুলো বেশ উচ্চশিক্ষিত সমস্ত ফোন আসে, ইঞ্জিনিয়ার বা বিএসসি বটনি আর জিওলজি যাই হোক না কেন, ভালো। তো আমরা সন্দীপের হাত ধরতে চাই, এটা আমাদের রেজলিউশন 2026। শেষ করছি, নমস্কার। নমস্কার।